আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক এম শাহজাহান মিনা, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও আছেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আপনাদের দুইজনকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। হাসান ভাই, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। আজকে আমাদের দেশের অর্থনীতিতে আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের ভূমিকা কতটুকু? ধন্যবাদ সাইদুর রহমান সাহেব। দেখেন, আমাদের বাংলাদেশটা তো আয়তনে খুব ছোট, কিন্তু তাই না? কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি, প্রায় 17 কোটি আমাদের জনসংখ্যা হয়ে গেছে। এই এত অল্প জায়গার ভিতরে এই এত জনসংখ্যার যে বিভিন্ন ডিম্যান্ড আছে, খাদ্য থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীর যে ডিম্যান্ডটা আছে সেটাকে যদি আমরা মিট করতে চাই, এবং সেই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের যে শিল্পায়ন, সেটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। একটা সময় আমাদের বাংলাদেশ ছিল কৃষিভিত্তিক, সেটা অনেক আগের কথা আমরা বলছি যে অ্যারাউন্ড 87% আমাদের টোটাল যে জিডিপি, যার 87% আসতো কৃষিখাত থেকে। কিন্তু সেই সিনারি কিন্তু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন সেটা অনেক নিচে নেমে এসেছে, এবং সেটার ভূমিকাটা এখন বেশি ভূমিকা পালন করছে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টর। অর্থাৎ এই বৃহৎ জনগোষ্ঠীর যে ডিম্যান্ডটা আছে সেটাকে মিট করতে হলে বাংলাদেশে শিল্পায়নের কোনো বিকল্প নেই। তার কারণ আমাদের জমিও কিন্তু কমে আসছে। সুতরাং শিল্পর যে প্রসার, শিল্পের যে উন্নতি, এটা ছাড়া আমাদের দেশের মানুষের এই বৃহৎ জনগোষ্ঠীর ডিমান্ড আমরা ফুলফিল করতে পারবো না। তো যদি আমরা এদেশের ব্যবসা বাণিজ্যকে প্রসার ঘটাতে চাই, দেশের শিল্পের যদি উন্নয়ন ঘটাতে চাই, সেই ক্ষেত্রে পুঁজিবাজারের কোনো বিকল্প নেই। অর্থাৎ এখানে পুঁজিবাজার থেকেই আমাদের পুঁজি সংগ্রহ করতে হবে এবং সেই টাকাটাকে আমরা বিভিন্ন শিল্প ক্ষেত্রে আমরা সেই টাকাটাকে বিনিয়োগ করব, এবং সেই বিনিয়োগ থেকে আমাদের যে আয়টা আসবে সেটা দিয়েই কিন্তু আমরা আমাদের প্রয়োজন মেটাবো। এবং সেই ক্ষেত্রে পুঁজিবাজারের যদি আমরা যে বিভিন্ন স্টেজগুলি আসি, সেখানে যদি আমরা দেখি যে প্রথমেই একটি দেশের শিল্পায়নের ক্ষেত্রে একটি কোম্পানিকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আমাদের রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি একটা ভূমিকা আছে। সেইখান থেকে তারপর আমাদের বিভিন্ন সংগঠন, যেমন আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, তারপরে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই সংশ্লিষ্ট বডি কিন্তু আমাদের এই পুঁজিবাজারের সঙ্গে জড়িত। সেই জন্য আমি যে জিনিসটা মনে করি যে আমাদের দেশের এই বৃহৎ জনগোষ্ঠীর যে চাহিদা আছে সেটাকে পূরণ করার জন্য আমাদের শিল্পায়নের কোনো বিকল্প নেই, এবং শিল্পায়ন করতে হলে আমাদের পুঁজিবাজারকে উন্নত করতে হবে। ধন্যবাদ জনাব। আমি একটু জনাব তাহিম আহমেদ চৌধুরী, আপনার কাছে আসতে চাই। আপনি তো একজন প্রতিষ্ঠিত মার্চেন্ট ব্যাংকার, তা আপনি এই পুঁজিবাজারে কতটুকু ভূমিকা দেখছেন আমাদের অর্থনীতিতে? স্যার যেটা বললেন যে আসলে পুঁজিবাজার ছাড়া অর্থনীতি আমার দৃষ্টিতে দাঁড়াতে পারবে না। যদি আপনি একটা ভালো স্ট্রং অর্থনীতি চান, তাহলে অবশ্যই পুঁজিবাজারের দরকার আছে। আর আমাদের এখন ইন্টারেস্ট রেটটা অনেক কম, কিন্তু আপনি যদি 1 বছর 1.5 বছর আগে দেন তাহলে 14-15% ইন্টারেস্ট রেট ছিল, যেটা আসলে আমার মনে হয় কান্ট্রিতে ডেভেলপ করার ক্ষেত্রে একটা বিরাট বাধা। সো এই ফান্ডগুলো যদি পুঁজিবাজার থেকে আসে আপনার, তাহলে আমার মনে হয় অর্থনীতি অটোমেটিক্যালি ভালোর দিকে যাবে, স্ট্রং হবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ছোট ছোট বিনিয়োগ, যারা সেভিংস আছে, এইগুলোকে যদি আমরা প্রোডাকশনের দিকে আনতে চাই, শিল্পায়নের দিকে আনতে চাই, তাহলে পুঁজিবাজারই একমাত্র বেস্ট মাধ্যম। এবং পুঁজিবাজার যত গতিশীল করা যাবে, সুসংগঠিত করা যাবে, সেখানে আমাদের শিল্পায়ন বা অর্থনৈতিক উন্নয়ন তত বেশি কার্যকর হবে। ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে আসতে চাই, এখন আমাদের পুঁজিবাজারের তা আমরা অনেক দিন একটা ক্রান্তিকাল পার হয়ে আমরা একটা গতিশীল ধারায় আসছি। তো এই জায়গায় আপনারা কি মনে করছেন যে এখানে আরও কি করণীয় আছে, কিভাবে আরও এটাকে গতিশীল করা যায়? আমাদের পুঁজিবাজার তো আমরা সবাই জানি, আমরা গত 6-7টি বছর একটা বিরাট একটা দুরবস্থার ভিতরে আমাদের কেটেছে।
এবং সেইটাকে মোটামুটিভাবে একটু ওখান থেকে তুলে নিয়ে আসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বেশ কিছু সংস্কারমূলক কাজকর্ম করেছে। এবং সেই সাথে সাথে পুঁজিবাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক আছে, তারপর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়ে গেছে বা ব্রোকারেজ হাউসগুলি আছে, এরা কিন্তু এইখান থেকে এই পরিস্থিতি থেকে এটাকে তুলে নিয়ে আসার জন্য কি কি কাজ করা যেতে পারে সে ব্যাপারে অনেক দৌড়াদৌড়ি করেছে। আমি বলবো প্রচুর এফোর্ট তারা দিয়েছেন এবং সেটা দেওয়ার ফলে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে হ্যাঁ, এতে করে গত আমাদের ৩-৪ মাস আমরা মোটামুটিভাবে একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি যে আমরা এখন বলতে পারি আমাদের পুঁজিবাজারটা একটা স্বাভাবিক গতির দিকে যাচ্ছে। যদিও মাঝে মধ্যে আমরা দেখি কিছু আমি বলবো যে দায়িত্বশীল লোকজনের দায়িত্বহীন বক্তব্য এবং দায়িত্বহীন কিছু কর্মকাণ্ড মাঝে মধ্যে পুঁজিবাজারকে বাধাগ্রস্ত করে। এবং সেটার জন্য আসলে যে জিনিসটা করা দরকার, যে ফোর্সগুলি রয়ে গেছে, যেটা আমরা একটু আগে বললাম, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এই যে ফোর্সগুলি রয়ে গেছে, এই ফোর্সগুলি এতদিন ধরে যে ইফোর্টটা দিয়েছে এই ইফোর্টটাকে এখন কন্টিনিউ করতে হবে। তবে এর সাথে যে জিনিসটা আমরা লক্ষ্য করি যে আসলে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে, বিশেষ করে সরকারি উচ্চ পর্যায়ের লোকজন বা প্রতিষ্ঠান, যেমন আমরা বাংলাদেশ ব্যাংকের কথা বলতে পারি, বা আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ কমার্স আছে, এরা কিন্তু নীতি নির্ধারণে বিভিন্ন সময় হেল্প করে থাকে। এবং আপনারা যারা বিশেষ করে মার্চেন্ট ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা অন্যান্য সংগঠনগুলি পুঁজিবাজারকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করছে বা যেভাবে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, এটাকে সফল করতে হলে আমাদের ওই পলিসি লেভেলের কিছু সাপোর্টের প্রয়োজন আছে এবং সেই সাপোর্টটা আমাদের দিতে হবে বাংলাদেশ ব্যাংকের, আমাদের দিতে হবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স, এদেরকে জয়েন্টলি এটা কিছু পলিসি সাপোর্ট কিন্তু আমাদের দিতে হবে। না দিলে তাহলে আপনারা যতই পিছন থেকে চেষ্টা করেন এটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে না। তার কারণ আপনারা একটা জিনিসকে একটা গতির দিকে নিয়ে গেলেন, একটা ডিরেকশন নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি যেখানে যে ম্যাচিওর্ড হবে সেইখানটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু পলিসি সাপোর্টের প্রয়োজন আছে, কিন্তু ওনারা এটা রিয়েলাইজ করলেন না বা সেই ব্যাপারে আমি আপনার কাছে আসবো। জনাব তাহিদ আহমেদ চৌধুরী, বর্তমান পুঁজিবাজারের যেই অবস্থা আছে সেখানে আপনাদের মার্চেন্ট ব্যাংকগুলোকে আপনি মনে করেন যে কার্যকর ভূমিকা পালন করতে পারতেছে বা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে? প্রতিবন্ধকতা তো একটা আছে অবশ্যই, ফান্ডের আমাদের ফ্রি ফান্ড মুভমেন্টের একটা সমস্যা আছে। প্লাস আমি একটা জিনিস আগেও বিভিন্ন প্রোগ্রামে বলছি, আপনি যদি লক্ষ্য করেন আমাদের হয়তো 57টা মার্চেন্ট ব্যাংক আছে অথবা তার চেয়ে বেশি আছে। আমাদের আমি হোয়াট আই ফিল আমাদের পেইড আপ ক্যাপিটালটা অনেক ছোট হয়ে গেছে। 25 কোটি টাকা একটা মার্চেন্ট ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল হলে আমার যেটা মনে হয় যে এটা দিয়ে আপনার মার্কেটে একটা সাপোর্ট বলেন অথবা একটা ভালো কন্ট্রিবিউশন বলেন, 25 কোটি টাকা ক্যাপিটাল দিয়ে আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়া যায় না। তো সেটা তো এখন যারা বিজনেস করতে আসছেন, আপনার অর্গানাইজেশনের যারা ওনার, তারা তাদের বিজনেস এক্সপ্যান্ডের জন্য তাদের ক্যাপিটাল তারা এনহ্যান্স করবে এবং ক্যাপিটাল এনহ্যান্স করার জন্য যে সকল ফর্মালিটিস আছে কোথাও তো কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু আমার মনে হয় যদি একটু মানে রেগুলেটরি বডি থেকে এটা ধরেন, আমরা একসময় দেখলাম এটা পেড আপ ক্যাপিটাল ছিল 10 কোটি টাকা, এটা একটা বার আছে যে 25 কোটি টাকা, সময় 2.5 কোটি টাকা ছিল, সেখান থেকে 10 কোটি টাকা হয়েছে, 10 কোটি থেকে 25 কোটি হয়েছে, পর্যায়ক্রমে হয়তো সেটা বৃদ্ধি পাবে জি। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু মার্কেটে ফান্ড ফ্লো কম আছে, যদি পেড আপ ক্যাপিটালগুলো এনহ্যান্স করা যায়, ধরেন অ্যাটলিস্ট মার্চেন্ট পেড আপ ক্যাপিটাল 100 কোটি অথবা ফার্দার নিয়ে যাওয়া যায়, তাইলে আমার মনে হয় এটা কন্ট্রিবিউশন করা সম্ভব। আপনি বুঝাতে চাচ্ছেন যে মার্চেন্ট ব্যাংকারদের ক্যাপিটাল সাইজটা আরো একটা রিজনেবল জায়গায় যাওয়া দরকার, যে যার ফলে বাজারে নতুন ফান্ড আসার একটা সুযোগ তৈরি হবে। জি, ধন্যবাদ জনাব তাহিদ আহমেদ চৌধুরী। আমি একটু এই ব্যাপারে একটু বলতে চাই। আসলে দেখেন, আমাদের বাজারের আগে যে সাইজটা ছিল, ইভেন 7-8 বছর আগে যে সাইজ ছিল আমাদের পুঁজিবাজারে, সাইজ কিন্তু এখন অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ সাইজ আমি বলতে যে বেশ প্রায় 100টার মতো কোম্পানি নতুন আইপিওতে আসছে, প্লাস এক্সিস্টিং যে সমস্ত কোম্পানি ছিল তাদের পেইড আপ ক্যাপিটালও অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ বাজারের
সাইজ অনেক বেড়ে গেছে। অ্যান্ড এই সাইজে যদি আমরা অপারেট করতে চাই, বিশেষ করে মার্চেন্ট ব্যাঙ্কগুলি, এই কথাটা কিন্তু আমরা আগেও অনেকবার আলাপ করেছি। সেটা হলো যে মার্চেন্ট ব্যাঙ্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ইন দ্য ক্যাপিটাল মার্কেট। তাদের যদি ট্রেডিং অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু মার্কেট আমাদের এত ভাইব্রেন্ট হবে না। সেই জন্য উনি যেটা বললেন যে 100 কোটি, এটা হয়তো এভাবে করা যেতে পারে, এটাকে এখন 25 কোটি আছে, আপনি 2-3 বছর এটা টার্গেট দিয়ে দেন। হ্যাঁ, আগামী 1 বছরের ভিতরে 40 কোটি। একটি ফোন আছে, আমরা একটু দর্শক। জি প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি জালুকলি থেকে আজাদ বলছি। যে আমার প্রশ্ন ছিল যে কোম্পানির পরিচালকদের সম্পর্কে আমরা তথ্যগুলো কিভাবে পেতে পারি? তো ডিএসসি যে তথ্যগুলো দেওয়া আছে তাতে আমরা কোম্পানির আর্থিক অবস্থা, বিবরণী, এনএবি, লাস্ট ডিভিডেন্ড এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এই পরিচালকদের সম্পর্কে আমরা কিভাবে জানতে পারবো? ধন্যবাদ। আপনার আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা বিষয়টি আলোচনা করব। হ্যাঁ, আমি যেখানে থেমেছিলাম সেটা হলো যে আমার আগামী 4-5 বছরের একটা প্ল্যান নেওয়া যেতে পারে, যে আমরা প্রতি বছর আগামী বছরে 1 বছরের ভিতরে এই 25 কোটিকে করতে হবে 40 কোটি, বা তারপরে আবার 1 বছর দিয়ে আমি 60 কোটি, এভাবে 100 কোটি বা 200 কোটি টাকার টার্গেটে নিতে হবে। না নিলে কিন্তু মার্চেন্ট ব্যাংক তাদের যে কাজগুলি করা দরকার সেই কাজগুলো ঠিকমতো করবে না বা করতে পারবে না। যেমন আমরা জানি মার্চেন্ট ব্যাংকের 3টে কাজ। একটা হচ্ছে তারা ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে, আন্ডাররাইটার হিসেবে কাজ করছে, পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ করছে এবং অ্যাডভাইজারি সার্ভিস দিচ্ছে। এখন আমরা যে জিনিসটা, আমি অনেকগুলি মার্চেন্ট ব্যাংক সম্পর্কে জানি, তাদের কর্মকাণ্ড ম্যাক্সিমাম ওই ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটিংয়ে সীমাবদ্ধ, পোর্টফোলিও ম্যানেজমেন্টে খুব একটা বেশি ভূমিকা রাখতে পারছে না। কারণটা কি? কারণটা হচ্ছে ক্যাপিটাল। এই জন্য যে মার্চেন্ট ব্যাংকগুলিকে পারমিশন দেওয়া হয়েছে, এই 57 মার্চেন্ট ব্যাংক, এগুলির পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য একটা উদ্যোগ নিতে হবে। এবং সেক্ষেত্রে আমি যেটা মনে করি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে একটা কোঅর্ডিনেশন মিটিং হয়, সেই মিটিং বারবার বসে একটু ঘন ঘন বসতে হবে এবং তাদেরকে রিয়েলাইজ করতে হবে যে না, আমাদের এই কমার্শিয়াল ব্যাংকের যে মার্চেন্ট ব্যাংকগুলি আছে বা ইন্ডিপেন্ডেন্ট মার্চেন্ট ব্যাংক যেগুলি আছে, তাদের ক্যাপিটাল বাড়ার এর কোনো বিকল্প নেই। সুতরাং তাদের ক্যাপিটাল বাড়ানোর জন্য আমরা নতুন করে আবার আইনটাকে রিভাইজ করি, যেটাকে আগামী 5 বছরে আমি 200 কোটি টাকাতে নিব, বা এইভাবে স্টেপ বাই স্টেপ তাদেরকে বাড়ানো যায়। ইভেন আপনার বোধহয় মনে আছে, ইব্রাহিম খালিদ সাহেব যে রিপোর্টটা দিয়েছিলেন সেই 2011 সালের, সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী একটা স্টেপের ভিতরে কথা ছিল যে মার্চেন্ট ব্যাংকগুলি তাদের ক্যাপিটাল তারা বাড়াতে পারবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদেরকে সহযোগিতা করবে। আমার মনে হয় এই পয়েন্টটা যদি আমরা একটু স্ট্রেস দেই তাহলে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। নাহলে বর্তমান অনেক মার্চেন্ট ব্যাংক আছে যেখানে 2-3 জন বা 4-5 জন ডাইরেক্টর আছে, ওনারা নিজেরা কোনো ক্যাপিটাল দিচ্ছেন না, আবার নতুন কোনো ডাইরেক্টরে কিন্তু তারা নিচ্ছেন না, অর্থাৎ ওই 25 কোটি টাকা নিয়েই তারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। কিন্তু এইভাবে করলে কিন্তু তারা ঠিকমতো এই ভূমিকা রাখতে পারবে না। এই জন্য ক্যাপিটাল বাড়ানোর উদ্যোগ কিন্তু অবশ্যই নিতে হবে। ধন্যবাদ। এখানে আপনি জানেন আমাদের একজন দর্শক ফোন করেছিলেন যে ডিরেক্টরদের পরিচয়টা তারা কিভাবে জানতে পারে? পরিচয় আসলে এখানে তো যদিও আমরা দেখি যে কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে তারা পাচ্ছে। এখানে আমার মনে হয় যে জিনিসটা করতে হবে, এখানে একটু ব্যক্তিগত উদ্যোগ নিতে হবে যে আসলে এখানে কারা কারা ডিরেক্টর আছেন। এখন তাদের ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগ নিয়েই কিন্তু জানতে হবে। আমার মনে হয় এদের ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের ডিটেইলস কোনো কথাবার্তা বোধহয় না থাকারই কথা, বা তাদের জীবন বৃত্তান্ত কি আছে এগুলো শুধু প্রসপেক্টাসে থাকে, কিন্তু প্রসপেক্টাস যেটা থাকে অ্যানুয়াল রিপোর্টে আর এগুলো থাকে না, দ্যাট ইজ নট এনাফ। প্রসপেক্টাস যেটা সেটাও কিন্তু এনাফ না। এই জন্য কিছুটা ব্যক্তিগত উদ্যোগ নিয়েই কিন্তু এই ইনফরমেশন কালেক্ট করতে হবে। এগুলো কি অ্যানুয়াল রিপোর্টে সংযুক্ত করা উচিত? অ্যানুয়াল রিপোর্টে সংযুক্ত করা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যদি চায় এটা তো করে দিতে পারে, সেটা করতে পারে। এটা বা এটা রেগুলেটরের পক্ষ থেকে বা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই উদ্যোগ নিতেই পারে। এই ধরনের একটা বলা যেতে পারে যে অ্যানুয়াল রিপোর্টে ওই যে আমরা যে স্ট্যান্ডার্ড যে মেজার করি, রিপোর্ট কথাটা অ্যানুয়াল রিপোর্ট বলা হচ্ছে, নট অ্যাকাউন্টস, ইটস অ্যানুয়াল রিপোর্ট। তো অ্যানুয়াল রিপোর্টে তার কারণ প্রতি বছরই তো ডিরেক্টর রিটায়ার করে পরিবর্তন হয়, তো সেই হিসাবে এই বিষয়গুলা যদি তাদের ব্যক্তিগত যে পারফরম্যান্স, তাদের কোথায় কি ইনভলভমেন্ট আছে, এই প্রোফাইলগুলো যদি অ্যানুয়াল রিপোর্টে সংযুক্ত করা হয়, আমরা মনে করি যে অ্যানুয়াল রিপোর্টটা আরো রিচ হবে এবং বিনিয়োগকারীদের জন্য সেটা আর একটু সহজ বোধগম্য হবে ওই অর্গানাইজেশন সম্পর্কে অ্যাসেস করা, বিশেষ করে জানার জন্য আর কি। আমার মনে হয় কর্তৃপক্ষ হয়তো এই বিষয়গুলা বিবেচনা করে দেখতে পারেন।
ধন্যবাদ আপনাকে। তাহিদ আহমেদ চৌধুরী, আপনি রাইটলি অ্যাড্রেস করছিলেন যে আপনাদের মার্চেন্ট ব্যাংকের ক্যাপিটালের যেই শর্টফল বা ঘাটতি আছে, এখন যে পরিমাণ আছে তাতে আপনারা বাজারে ভালো ভূমিকা রাখতে পারেন না। তো সেইটা বাড়ানোর জন্য তো একটা পদ্ধতি হলো আপনার ক্যাপিটাল বাড়ানো, সেটা আপনার ওনার যারা আছে তারাই জীবন। এছাড়া কি আরও কোনো বিষয় নিয়ে আপনারা চিন্তা করেন কিনা যে অন্য কোনো সোর্স থেকে আপনাদের ফান্ড আসতে পারে, যেখানে রেগুলেটরি সহযোগিতা ভূমিকা রাখতে? আমার মনে হয় আসলে আমার কাছে একটা জিনিস আপনার ইম্পর্টেন্ট যেটা মনে হয়, আমরা মার্চেন্ট ব্যাংক আপনার আইপিও লিস্টিং করাই, রাইট শেয়ার করাই, বাট এতে মার্চেন্ট ব্যাংক আমরা নিজেরাই লিস্টেড হইতে পারি না। সো আমার মনে হয় রেগুলেটরি এটাও ফোকাস করা উচিত যে অ্যাটলিস্ট বড় বড় মার্চেন্ট ব্যাংক যেগুলো আছে এগুলো যদি লিস্টিংয়ের পারমিশন দেন তাইলে তাইলে আপনার একটা ক্যাপিটাল বৃদ্ধি করার সুযোগ থাকে। আর আরেকটা যেটা হচ্ছে আপনি এটা বলতেছেন যে ইন্ডিভিজুয়াল ডাইরেক্টররা 2010 এর পরে মার্কেটের যে অবস্থা ছিল, সো উনারা যেহেতু ম্যাক্সিমাম মার্চেন্ট ব্যাংকই প্রফিট করতে পারতেছে না, অথবা ব্রেক ইভেনে আছে, অথবা ভালো কিছু করতে পারছে না, সো উনারা আসলে ইনভেস্টমেন্ট নিয়ে হতাশ আছে। আরেকটা জিনিস আমি আমার মনে হয় যে এখানে যদি ওই ডিপোজিট সিলেক্টিভ বেসিস ডিপোজিট নেওয়ার স্কোপ থাকতো, অথবা সহজ শর্তে লোন নেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলেও কিন্তু আরেকটা জিনিস আছে আমার মনে হয়, সেটা হলো যে এই যে আমরা এখন অনেক জায়গায় দেখি ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা আছে তারা কিন্তু বেশ ভূমিকা রাখতেছে নতুন উদ্যোক্তাদের জন্য। তো এখানে আমার মনে হয় যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটা, সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দে ক্যান রেইজ দ্য ক্যাপিটাল। এটা ছাড়া আপনি যেটা বললেন ওই যে শর্ট টার্ম ডিপোজিট বা লং টার্ম ডিপোজিট, কন্ডিশনাল ডিপোজিট, এটা করা যেতে পারে। আর একটা করা যেতে পারে, সেটা তারা কিন্তু কিছু কিছু প্রোডাক্টও ছাড়তে পারে। যেমন আমরা দেখেছি যে আইডিএলসি লঙ্কা বাংলা ইতিমধ্যে দুটো প্রোডাক্ট ছেড়েছে। আমার মনে হয় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আগ্রহ তৈরি হয়েছে। এতে করে যেটা হবে যে আমাদের ওই লোকজনের পার্টিসিপেশন বাড়বে। অর্থাৎ আমি যদি আপনার মার্চেন্ট ব্যাংক আছে, আমি যদি সেখানে একটা প্রোডাক্ট এভাবে পাই যে আমি মাসে মাসে টাকা ডিপোজিট করলাম, অথবা এককালীন কিছু টাকা ডিপোজিট করলাম, আপনি আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করলেন, সেখান থেকে আমি একটা ফিক্সড রেট অফ রিটার্ন পেলাম। এরকম কিন্তু বহু লোক আছে, স্মল ইনভেস্টরই বলেন বা ইভেন লার্জ ইনভেস্টর কিন্তু আছে। তারা যেমন আপনি মনে করেন যারা রিটায়ার্ড লোকজন, তারা এই টাকাগুলো থাকতে চায়। অর্থাৎ মার্চেন্ট ব্যাংক যারা প্রতিরক্ষা সঞ্চয়পত্রের বিকল্প হিসেবে সুযোগ খুঁজে, তাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস। এবং সেখানে যেহেতু আমরা ইসলামিক কান্ট্রি, আমরা অনেকেই চিন্তা করে যাচ্ছে আমরা তো লোন মানে ইন্টারেস্ট বিয়ারিং ডিপোজিট না রেখে যদি আমি ইনভেস্টমেন্ট বেসড ডিপোজিট প্রফিট শেয়ারিং এতে আমরা প্রফিট শেয়ারিং এ যেতে পারি, সেটা হ্যাঁ একটা এই যে রিটায়ার্ড লোকজনের মধ্যে বা আমাদের ধর্ম ইয়ের কারণেও অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করে। আরেকটা জিনিস সাদুর ভাই আমি যেটা মেনশন করতে চাই, আমার কাছে যেটা এটা মনে হয় আমি সবাই এগ্রি করবেন, যেটা আমাদের যদি ব্রোকারেজ হাউসগুলো দেখেন, হ্যাঁ অত 250 ব্রোকারেজ হাউস আছে, অত আরো বেশি থাকতে পারে। সো যদি দেখেন তাহলে আমি বলবো হাতে গোনা 10টা ব্রোকারেজ আছে যাদের কর্পোরেট স্ট্রাকচারে আছে। আমাদের ব্যাংকগুলো ডেভেলপ করার একটা রিজন হচ্ছে দ্য সেট আপ এ কর্পোরেট স্ট্রাকচার ইজ রানিং ইটসেলফ। সবাই এক্সপিরিয়েন্স লোকজন হয়ে গেছে, সবাই একটা জবাবদিহিতা আছে, একটা কর্পোরেট গভর্নেন্স আছে, সেজন্য দে আর ডুইং ভেরি ওয়েল। আমাদের ব্রোকারেজ হাউসগুলো যদি দেখেন তাহলে নাম ধরে হয়তো 10টা ব্রোকারেজ হাউস আছে যাদের কর্পোরেট স্ট্রাকচার আছে, আর কারোর মধ্যে কোনো কর্পোরেট স্ট্রাকচার নাই। কোন এক সময় ওনারা লাইসেন্স নিছিলেন, এটা দে আর রানিং ইট ইটসেলফ, মানে এখানে কোনো রিসার্চ হয় না। আমি আপনার সাথে পুরোপুরি একমত হতে পারছি না। শুনেন, এখানে অনেক, এখন সেটা 10টা না, আপনি এরকম 50টা পাবেন যারা কর্পোরেট স্ট্রাকচার চলে আসছে। এখন আপনার 50টা প্রাতিষ্ঠানিক ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং, তাদের সাবসিডিয়ারি অর্গানাইজেশনই আছে 50টা এখন। তো অনেক জায়গায় যারা ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং এর সাবসিডিয়ারি, তারা কিন্তু অলরেডি স্ট্রাকচার, তাদের জন্মটাই হচ্ছে স্ট্রাকচার্ড ফর্মে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল লেভেলে যারা মেম্বার ছিল তারা রয়ে গেছে, কারণ তারা তো এক ধরনের প্যাটার্নে বিজনেস করে আসতো, কিন্তু এখন ডিমিউচুয়ালাইজেশনের ফলে কিন্তু সবাই এখন লিমিটেড কোম্পানি হয়ে গেছে, এবং ফেজ বাই ফেজ কিন্তু তারা কর্পোরেট স্ট্রাকচারে যাচ্ছে। কেউ বড় আকৃতিতে যাচ্ছে, যারা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, লিজিংয়ের সাবসিডিয়ারি, তারা হয়তো একটু ফাস্টার যাচ্ছে। যারা ইন্ডিভিজুয়াল লেভেলে ছিল সেখান থেকে কনভার্ট হয়ে লিমিটেড কোম্পানি হয়েছে, তারা একটু স্লো যাচ্ছে। বাট এখন একটা বিষয় আপনাকে আমি নিশ্চিত বলতে পারি যে আমরা কর্পোরেট স্ট্রাকচারের দিকে যাচ্ছি, আমাদের প্রসেসিউর ডেভেলপমেন্ট হচ্ছে। এটা মানে একটু কুইক করার জন্য ইনিশিয়েটিভটা নেওয়া উচিত। এটা খুবই স্বাভাবিক। দেখেন, ক্যাপিটাল মার্কেট এটা তো একটা ইনস্টিটিউশন আমি বলবো, তাই না?
অথবা আমরা বলতে পারি অনেকগুলো ইনস্টিটিউশনকে নিয়ে একটা একটা স্ট্রাকচার এখানে, অর্থাৎ যারা এই স্ট্রাকচারে কাজ করতে চাইবে তাদেরকে সবাইকে কিন্তু ওই কর্পোরেট কালচারে আসতে হবে, এবং সেইটার জন্য আমি মনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জটা বিরাট ভূমিকা পালন করতে পারে, বিকজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ওই ব্রোকারেজ হাউসগুলিকে তারা নিয়ন্ত্রণ করছে। অলরেডি তারা এরকম একটা ভূমিকা নিয়েছে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন এখানে ইতিমধ্যে আমরা একটু লক্ষ্য করেছি যে 2-1 দিন আগে একটি পত্রিকায় আসছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ 40% ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। এই বিষয়টা আসলে কতটুকু আপনি বাস্তবসম্মত? না, আমার যেটা ধারণা, দেখেন ডিমিউচুয়ালাইজেশন এটা তো আসলে আমাদের দেশে একটা নতুন কনসেপ্ট, এবং আমরা যে উদ্দেশ্য করেছিলাম যে ওনারশিপ এবং ম্যানেজমেন্টকে আলাদা করা, তো এটার প্রক্রিয়া যেটা আমাদের যে প্রসেসে আছে সেটা হচ্ছে যে 40% এক্সিস্টিং আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ হাতে আছে। আমার মনে এরকম দু একজন যে মন্তব্য করেছেন হয়তো এই 40%কে ধরেই হয়তো বা বলতে পারো ওইটুকুন হয়েছে, আর বাকি কাজটা হয়নি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে কোনো ধরনের রিফর্মে যেতে চাই অথবা নতুন কোনো পলিসি ফর্মুলেশন যেতে চাই, এটা একটা প্রসেসের মাধ্যমে যাওয়া উচিত এবং কিছু স্টেপ বাই স্টেপ কাজ করা উচিত। যেমন আমরা যেটা বলি, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে নেক্সট স্টেপ যেটা আমাদের আছে, আমাদের একটা ভালো স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজে নিতে হবে। তো এটা তো একটা প্রক্রিয়া চলছে, আর গত কয়েক বছর বাজারের অবস্থা খুব খারাপ গিয়েছে। এই সময় হয়তো ওইরকম আমরা স্ট্র্যাটেজিক পার্টনার, ইন্টারেস্টেড পার্টি হয়তো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে এই সংস্কারগুলি হওয়াতে বেশ কিছু স্ট্র্যাটেজিক পার্টনার এখন এখানে ইন্টারেস্ট শো করেছে। এখন এই যে ইন্টারেস্ট শো করছে, এখানে শুধু একটা না, আরও অনেকেই কিন্তু আসতে পারে, দেশি বিদেশি অনেক কোম্পানি এখানে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আসতে পারে, এবং তারা বোধহয় ম্যাক্সিমাম 25% এখানে কন্ট্রিবিউট করতে পারবে। তাই সুতরাং এটা একটা প্রসেসে আছে আমার মনে হয়, এবং এটা বোধহয় কিছু সময়ও বাড়ানো হয়েছে, সময়টা বাড়ানো হয়েছে, ওইটাকেই বাস্তবতাকে স্বীকার করে নিয়েই সময়টা বাড়ানো হয়েছে। তবে আমার মনে হয় যে প্রসেসে আছে, যারা এই প্রসেসটা কন্টিনিউ করছে, অপারেশন লেভেলে যারা আছে, তাদের উচিত যত তাড়াতাড়ি এটা করে নিয়ে আসা। তাই এইটা না করলে কিন্তু পরবর্তী যে স্টেপটা আছে, কিন্তু এই ব্যাপারটা হলো যে এই যে মন্তব্যটা, এটা কি আপনি মনে করেন যে এটা কি যথার্থ? না, এটা আমি এই জন্যই বলছি, আমি এই মন্তব্যটার ব্যাপারে পরে বলি, আমি যেটা এটা আগে শেষ করে নেই, সেটা হলো যে আমাদের যে ডিমিউচুয়ালাইজেশনের কথা যেটা আসলো, যে পরবর্তী যে স্টেপটা আমাদের আইপিওর মাধ্যমে পাবলিকের কাছে টাকা সংগ্রহ করা, তো এটা করতে একটু সময় লাগবে, এবং আমার মনে হয় ধীরে সুস্থে করাই ভালো। আর আপনি যেটা বলছেন যে আসলে এটা আমরা যে জিনিসটা মাঝে মাঝেই লক্ষ্য করি, সেটা পত্রপত্রিকার মাধ্যমেও লক্ষ্য করি, আবার টিভি চ্যানেলের মাধ্যমে লক্ষ্য করি, অনেকে পুঁজিবাজার সম্পর্কে এমন এমন মন্তব্য করেন যে মন্তব্যগুলি একেবারে আদৌ বাজারের সঙ্গে সম্পৃক্ত না বা প্রয়োজনীয় না। এমন একটা লোক পুঁজিবাজার সম্পর্কে এমন কথা বললেন যে উনি পুঁজিবাজার সম্পর্কে ওনার হয়তো ধারণাই খুবই কম। তো আমার মনে হয় এই সমস্ত লোকজন যারা পুঁজিবাজার নিয়ে কথা বলতে চায়, তাদের একটু বুঝেছি যে মন্তব্য করা ভালো। তার কারণটা হচ্ছে যে আমরা অনেক একটা দীর্ঘ পথ কিন্তু পার হয়ে আসছি, অনেক খারাপ অবস্থার ভিতর থেকে বেশ কিছু সংস্কারের মাধ্যমে একটা ভালোর দিকে আমরা যাচ্ছি। তা ভালো দিকে যখন যাচ্ছি, আমার মনে হয় মন্তব্যটা এরকমই করা উচিত, সেটি সরকারি পর্যায়েরই হোক বেসরকারি পর্যায়ের হোক, যে সেটার জন্য পুঁজিবাজারের জন্য একটা পজিটিভ কোনো একটা রেজাল্ট নিয়ে আসে, এমন কোনো কথা বলা উচিত না যে কথাটা পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, সেই জন্য আমি অনুরোধ রাখবো, এটা সবার কাছে অনুরোধ, অর্থাৎ যারা পুঁজিবাজার নিয়ে কথাবার্তা বলেন বা বলতে চান, আপনারা ভালো করে বিষয়টা স্টাডি করেন, দেখেন এখানে কি হচ্ছে আর ভবিষ্যতে কি করা যেতে পারে। মার্কেটটাকে নষ্ট করার জন্য হুটহাট করে কোনো মন্তব্যটা না করাটাই ভালো। তাহলে দেখা যাবে যে আমরা যে এত চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, সেটা বাধাগ্রস্ত হবে। তাই এটা আমার মনে হয় সবার জন্য, এটা ইভেন আমরা যারা কথা বলি আমাদেরও বোধ হয় ওইভাবেই কথা বলা উচিত, যে এমন কোনো কথা বলা উচিত না যেটা পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করে। জনাব তাহিদ আহমেদ চৌধুরী, আপনি এটা যে সাজান ভাইয়ের বক্তব্যটা শুনলেন, এই যে আমরা যারা টকশো করি বা বাহির থেকে কথা বলে, ওনাদের কথায় পুঁজিবাজারে কীরকম নেতিবাচক বা ইতিবাচক প্রভাব পড়ে বলে আপনি মনে করেন? আসলে মার্কেটের যে অবস্থা, যদি কেউ নেগেটিভ কথা বলেন তাহলে নেতিবাচক প্রভাবটাই বেশি পড়ে রাতে নেতিবাচক। আমরা যখন দেখি মার্কেটটা একটু ভালো হচ্ছে, তখনই বিভিন্ন দিক থেকে মানে উইদাউট এনি স্ট্যাটিস্টিক্স একটা কিছু ঢালাওভাবে বলে দিলেন,
যেটা কোনো আসলে কোনো সাপোর্টিং নাই, কিছু নাই, এটা বলে তারপরে একটা মার্কেটে একটা রিউমার বলেন অথবা একটা আতঙ্ক বলেন, যাই বলেন, দেখা যায় যে পুঁজিবাজারটা আবার নেগেটিভ টেরিটরিতে যাচ্ছে। তো আমার মনে হয় এই জিনিসটা সবারই কেয়ারফুল হওয়া উচিত। আর নিউজ পেপারে বলেন অথবা মিডিয়াতে বলেন, আসার আগে আমার মনে হয় ইনফরমেশনগুলো একটু যাচাই বাছাই করা উচিত যে আসলে কতটুকু, যে কথাটাই বলেন যে এটা কতটুকু যুক্তিসঙ্গত। যদি এটা যুক্তি থাকে, পিছনে সাপোর্ট থাকে, তাইলে হয়তো পাবলিশ করা যায়, অথবা এটা তো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। কারণ এটাতে আসলে পুঁজিবাজার ভালো হয় তাইলে দেশেরই উন্নয়ন হয়। পুঁজিবাজার ভালো হইলে আপনি আমি একা শুধু বেনিফিটেড হই না, সবাই বেনিফিটেড হয়। এটা তো দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সাথে এটা। ধন্যবাদ চৌধুরী। রাজন ভাই, এখন আমরা যেই পজিশনে আছে, আমরা 5-6 বছরের একটা 6-7 বছরের চড়াইউতরায় পার হয়ে আমরা একটা মোটামুটি রিজনেবল জায়গা আছে। এই জায়গা থেকে আমাদের সামনে যাওয়ার জন্য কি কি ধরনের সতর্কতা আপনি মনে করেন? আপনি যেহেতু বাজার নিয়ে বিশ্লেষণ করেন, তো আপনার বিশ্লেষণে কি মনে হয় কি ধরনের সতর্কতা আমাদের পরিপালন করা উচিত? যেমন দেখুন, আমরা কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করেছি, একটা সময় আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, তাদের এই পুঁজিবাজার সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা ছিল। সেই জিনিসটা কিন্তু আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। আমি সরাসরি কথাই বলি, যেমন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আগে যিনি ছিলেন, ওনাদের ধারণাই ছিল যে পুঁজিবাজারের কোনো ভূমিকাই নেই এবং পুঁজিবাজারে যারা ব্যবসা বাণিজ্য করছে এই লোকগুলি ভালো লোক না। তো এই যে একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড ছিল গত 4-5 বছরে, এই যে সংস্কারমূলক কর্মকাণ্ড, আমাদের বিভিন্ন কথাবার্তা, আপনার যে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন, এতে করে আমি দেখেছি এটা বিরাট পরিবর্তন আসছে তাদের পুঁজিবাজার সম্পর্কে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু খুব শক্তভাবেই বলেছেন যে আমাদের দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে আমার পুঁজিবাজারের কোনো বিকল্প নেই, এই কথা উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এবং সেই সাথে আমাদের অর্থমন্ত্রী কিন্তু এই কথাগুলি বলেছেন। কিন্তু আমরা ইদানিং মাঝে মধ্যে আবার যে কথাগুলি শুনি যে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ঝুঁকি আছে। ঝুঁকি তো থাকবে, যে কোনো বিনিয়োগে কিন্তু ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকি তো আমি নিবই, কিন্তু আমার ঝুঁকিটা দেখতে হবে কী পরিমাণ ঝুঁকি নেব। তো এই জন্য আমি যে জিনিসটা মনে করি, আমার এই পুঁজিবাজারটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এখন সবচেয়ে বড় কাজ যেহেতু আমরা একটা পজিটিভ সিগন্যাল আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে পেয়ে গিয়েছি, অর্থাৎ ওনারা এখন পুঁজিবাজারের পক্ষে, সেহেতু এখন এরপরে যে কাজগুলি আছে, বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আমাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা সমন্বয় মিটিং বোধহয় হয় প্রতি 3 মাস 4 মাস পরে হচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু আরো ফ্রিকুয়েন্টলি হওয়া উচিত। বিকজ বাংলাদেশ ব্যাংক যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে একসঙ্গে কাজ না করে, আমরা জানি আমাদের আর্থিক বাজারে 2টা অর্গান, একটা হচ্ছে পুঁজিবাজার, একটা হচ্ছে মুদ্রা বাজার, কিন্তু সরাসরি কিন্তু সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক কিন্তু আছে। এবং সেই জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের পুঁজিবাজারকে কিছু কিছু ব্যাপারে বেশ গাইডলাইন দিয়ে থাকে। সুতরাং সেই গাইডলাইনগুলি যাতে আরও সুন্দর হয় এবং সেটা করার জন্য তাদেরকে বুঝতে হবে, যেটা যাতে গঠনমূলক হয়, হ্যাঁ, এবং তাদেরকে বুঝতে হবে পুঁজিবাজার থেকে কি কথাগুলি আসছে। এই জন্য পুঁজিবাজারের যে রেগুলেটরি অথরিটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক, তার সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আপনারা যারা মার্চেন্ট ব্যাংকার হিসেবে কাজ করছেন, এদের এই যে কোঅর্ডিনেশন কমিটি মিটিংটা আমি মনে করি আরও ফ্রিকুয়েন্টলি হওয়া উচিত। কেন হওয়া উচিত? যে এটা তো নিত্য নতুন একটা নতুন প্রবলেম আসতে পারে। যখন একটা প্রবলেম অ্যারাইজ করলো বা যখন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো, সেটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি, সেটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি, সেই জন্য ইফেক্টিভ মিটিং হওয়া দরকার। এবং মিটিং হলে আপনি দেখবেন কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে, অর্থাৎ অন্যরাও বুঝতে পারবেন না পুঁজিবাজারের প্রয়োজন আছে। আমরা যেমনটি দেখেছিলাম সেই 2010 সালে 9 সালের নভেম্বরে যখন এরকম একটা অবস্থা হলো, তখন সবাই মিলে কিন্তু মিটিংয়ে বসেছিল এবং সেখানে ব্যাংকগুলি কিন্তু দারুণ ভূমিকা পালন করেছিল। বেশ একটা পজিটিভ অ্যাটিটিউড আমরা দেখেছিলাম, কিন্তু এখন সেই জিনিসটা অভাব দেখছি। এটা কিন্তু আসলে হওয়া ঠিক না, সবাইকে নিয়ে বসে কাজ করতে হবে। তার কারণ এটা কিন্তু একটা শুধুমাত্র বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ না, এখানে বাংলাদেশ ব্যাংকের কাজ আছে, আমার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাজ আছে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির কাজ আছে। যেমন আমি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিকে বাজারে নিয়ে আসতে চাই, সেখানে কিন্তু আমার মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমার্স, তাদের ভূমিকা আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ভূমিকা আছে। এখন তাদেরকে যদি আমি সাইডলাইনে রেখে কোনো কাজ করতে চাই, সেটা একমাত্র বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষে সম্ভব না। কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে কাজ হবে না, সকলের এখানে একটা সমন্বিত উদ্যোগ লাগবে।
যার যার অবস্থান থেকে যেই রকম কন্ট্রিবিউশন দরকার, ইফোর্ট দরকার, সেটা দিতে হবে। সেটা দিতে হবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। কেউ যেন মনে না করে যে সে আমার কম্পিটিটর বা আমি তার কম্পিটিটর, এরকম অ্যাটিটিউড হলে এখানে সবাই সহযোগী হিসেবে কাজ করতে হবে এখানে। তাহলে দেখা যাবে যে না, তাহলে আমি মিস্টার এক্স কোন একটা প্রতিষ্ঠানের বা রেগুলেটরি বডির একজন চিফ, আমার অ্যাটিটিউডও চেঞ্জ হবে। যদি আমার পজিটিভ না থাকে, আমি সবার কথাবার্তা শুনলে আমার অ্যাটিটিউডটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। এই জন্য আমি মনে করি আলোচনার কোনো বিকল্প নেই। আলোচনার মাধ্যমেই আমাদের নতুন নতুন পলিসি ফর্মুলেটেড হবে এবং সেই পলিসিকে কিভাবে হেল্প করা যায় সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে কাজ করবে। ধন্যবাদ জনাব তাহিদ আহমেদ চৌধুরী, আপনি এই যে মার্কেটের করণীয় সম্পর্কে শুনলেন, এই ব্যাপারে আপনার মতামত একটু আমরা জানতে চাচ্ছিলাম। আপনার মার্চেন্ট ব্যাংকার হিসাবে আপনারা এই জায়গাগুলো কিভাবে দেখছেন বা আপনাদের ভূমিকাটা কি? আমি বেসিক্যালি যেটা বলি, আপনার আমাদের দেশে এখনও যেহেতু আমরা ইনভেস্টাররা ওয়েল এডুকেটেড না, আপনার তো এখনও আমরা যেটা করি, আমরা ক্যাপিটাল মার্কেট বলতে ক্যাপিটাল গেইনের কথাই চিন্তা করি, যে আজকে শেয়ার কিনলাম, এক সপ্তাহ 3 দিন পরে বাড়লো, বেচে দিয়ে একটা প্রফিট করলাম। তা আমার মনে হয় এই কনসেপ্টটা চেঞ্জ হচ্ছে, তাও চেঞ্জ করা উচিত মেসিভলি। আপনারা জানেন তো যে এই বিষয়টা নিয়ে আমরা বিনিয়োগকারীদেরকে সচেতন করার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারেসি, এবং সেটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী গত 8ই জানুয়ারিতে। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী খুব আশাবাদ ব্যক্ত করেছেন এবং এটা নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে এই কাজটা হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু কার্যক্রম চালু হয়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে কীভাবে এডুকেটেড করা যায়, এখন কিন্তু ট্রেনারদেরকে ট্রেনিং দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো আমরা আশা করছি যে এই ন্যাশনাল ওয়াইড ফাইন্যান্সিয়াল লিটারেসি থেকে কিন্তু একটা ভালো আউটকাম, আমাদের বিনিয়োগকারীরা হয়তো এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে শিক্ষিত ছিল, লেখাপড়া করেছে, সবাই তো আর ক্যাপিটাল মার্কেট বা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং নিয়ে পড়ে আসেনি। তো সেই ক্ষেত্রে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো ভুল সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেই ভুল সিদ্ধান্তগুলো থেকে বের হয়ে আসার জন্যই এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের মতো। কিন্তু সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগকারীদের প্রতি আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন? আমি বিনিয়োগকারীদের যে পরামর্শ দিব, আপনারা রাদার দেন ওই ক্যাপিটাল গেইনের কথা চিন্তা না করে, ভালো ডিভিডেন্ড পাওয়া যায়, ভালো রিটার্ন পাওয়া যায়, ম্যানেজমেন্ট ভালো, এরকম কোম্পানিতে ইনভেস্ট করেন। আপনি মার্কেট যে জায়গায় যাক, আপনার কোনো লস হবে না। সেই সকল তথ্যাদি তারা কিভাবে যাচাই বাছাই করবে, সেই ক্ষেত্রে সেই সকল তথ্যাদি আমার মনে হয় আপনারা শেয়ার কেনার আগে যারা মার্চেন্ট ব্যাংকে বলেন, ব্রোকার হাউসে বলেন, একটু টপ লেভেলের লোকদের সাথে কথা বলা, যে আচ্ছা আমি এই শেয়ারটা কিনতে যাচ্ছি, কিনা উচিত কিনা, অত এর ম্যানেজমেন্ট কি রকম, এর আর্নিং কি হতে পারে, অত লং রানের ডিভিডেন্ড কি হতে পারে, যেটা তো আপনি কি আপনার যারা পোর্টফোলিও ক্লায়েন্ট আছে তাদেরকে কি আপনারা এরকম কোনো রিসার্চ বা তথ্যাদি সরবরাহ করছেন? আমরা সরবরাহ করছি। আমরা ইন্ডিভিজুয়ালি যখন ক্লায়েন্ট এসে আমরা জিজ্ঞেস করি, আমি বলি শেয়ার যেটা কিনবেন একটা ভালো রিটার্ন দিবে, ভালো ম্যানেজমেন্ট আছে, ভালো ইপিএস আছে, এই শেয়ার দিয়ে কিনেন, মার্কেট বাড়ুক অথবা কমুক, এতে আপনি এফেক্টেড হবেন না। তো আরেকটা যেটা আছে সেটা হলো, তো আপনি ধরেন জেনারেলি গাইড দিলেন, তার পরবর্তীতে যেটা হলো পার্টিকুলার কোম্পানি সম্পর্কে তো সে জানতে চাবে আপনার কাছে, সেই তথ্য উপাত্ত আপনারা দিয়ে সহযোগিতা করছেন কিনা? করছি। আর একজন ভাই যেটা বলছেন ম্যানেজমেন্ট, আমার মনে হয় এখন এসে ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আসলে আমি কার কাছে টাকা রাখছি, সে কিরকম ব্যবসায়ী, তার বিজনেসের ট্র্যাক রেকর্ড কেমন, এইটা যাচাই করে। তো আমি বিনিয়োগ করছি মানে কি, আমি তার কাছে টাকা রাখছি, এটা যাচাই না করে আসলে এখন আমার মনে হয় ইনভেস্ট করা, লং রান বলেন শর্ট রান ইনভেস্টমেন্ট বলেন, যাওয়া একেবারেই ঠিক না। কারণ আমরা রিসেন্টলি অনেক বিনিয়োগকারীদের জন্য আপনারা যথেষ্ট তথ্য উপাত্ত রাখছেন, সেটা বিনিয়োগকারীরা চাইলে দিচ্ছেন, সেটা ডেফিনেটলি আমাদের জন্য সুখবর বিনিয়োগকারীদের বোঝার জন্য। আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই সাইদুর ভাই, রিসেন্টলি দেখলাম ডিএসসি কিছু ইনিশিয়েটিভ নিছে, ধরেন হয়তো নেগেটিভ আর্নিং আছে অথবা প্রোডাকশনে নাই, ওদের অটোমেটিক্যালি ওরা ওটিসি মার্কেটে নিয়ে যাচ্ছে। এটা তো এখানে ক্লাসিফাইড করে দিচ্ছে যে কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি, এ বি জেড এন করে দেওয়ার উদ্দেশ্যই হলো যে আপনি ক্যাটাগরি বুঝতেছেন কে কিরকম পারফর্ম। আমার এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ হচ্ছে। তো এই আমরা তো অনেক আলোচনা, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এখন বিনিয়োগকারীদের জন্য আপনি এই মার্চেন্ট ব্যাংকার তাহিদ সাহেবের কথা শুনলেন যে ওনারা বিনিয়োগকারীদেরকে এইভাবে হেল্প করছে। তো ওভারঅল বিনিয়োগকারীদের জন্য আপনার কি পরামর্শ? না, সেটা তো আছে, এর সঙ্গে আমি একটু তাহিদ সাহেবের বলে একটু অ্যাড করে নেই। যেমন যে আমরা একটু আগে বলছিলাম যে মার্চেন্ট ব্যাংক বলেন বা ব্রোকারেজ হাউস বলেন, তারা যে সার্ভিসগুলি দেয় তার ভিতরে একটা সার্ভিস আছে অ্যাডভাইজারি সার্ভিস। অর্থাৎ একজন বিনিয়োগকারী তার ক্লায়েন্ট তার কাছে আসলে তাকে কোন শেয়ারটা কিনতে হবে এই কথাটা বলা, কিন্তু আমার মনে হয় এটা না বলে যেটা বলতে হবে যে এই কোম্পানিগুলি এই সুবিধা অসুবিধা আছে, এই কোম্পানি আর্নিং এরকম, এই কোম্পানি এই প্রোডাক্ট তৈরি করে, এই কোম্পানি মার্কেট শেয়ার এত, এর গ্রোথ পটেনশিয়ালটা এরকম, এই গত কয়েক বছর এইভাবে ডিভিডেন্ড দিয়েছে। এটার ব্যাপারে যদি মার্চেন্ট ব্যাংক এবং
ব্রোকারেজ হাউসগুলি ছোট ছোট সেশনের ব্যবস্থা করে বিনিয়োগকারীদের, সেটা একটা উপকারে আসবে। আর একটা লিটারেসি প্রোগ্রাম যেটা বললেন সেটা তো গভর্নমেন্ট নিয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, তা আমি যে জিনিসটা বলবো সেটা বিনিয়োগকারীদের জন্য, সেটা হলো যে বিনিয়োগ, আমার মনে হয় আপনার যে টোটাল টাকা আছে সেই টোটাল টাকা এক জায়গায় বিনিয়োগ না করে বা শুধুমাত্র শর্ট টার্মে বিনিয়োগ না করে শর্ট টার্মে অর্থাৎ স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন। দীর্ঘমেয়াদে করবেন ওই সমস্ত কোম্পানিতে যেগুলিতে গ্রোথ পটেনশিয়ালটি বেশি, আর স্বল্পমেয়াদী করবেন যেখান থেকে আপনি হঠাৎ করে আজকে 5 টাকা করে কিনে কালকে 5 টাকা 50 পয়সা বিক্রি করে কিছু প্রফিট করে নিলেন। আপনার বিনিয়োগটাকে আপনি ডাইভার্সিফাই করেন, অর্থাৎ মেয়াদে ডাইভার্সিফাই করেন এবং বিভিন্ন সিকিউরিটিতে ডাইভার্সিফাই করেন। তাহলে দেখবেন যে হয়তো এক জায়গায় লস হলে অন্য জায়গায় প্রফিট দিয়ে সেটা কম্পেনসেটেড হয়ে যাবে। অর্থাৎ আপনার টাকা এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন, তাহলে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ সাজন ভাই। প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি এই পুঁজিবাজার বা অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে। আমাদের এই আলোচনা থেকে যদি আপনাদের কিছুটা উপকার হয় তাহলেই আমাদের এই আলোচনার সার্থকতা। তবে আমরা বিনিয়োগকারীদের সাথে বিনিয়োগের সাথে অনুরোধ করব, আপনারা বুঝে সুঝে যাচাই বাছাই করে তথ্য উপাত্ত নিয়ে বিনিয়োগ করবেন। যত্রতত্র বা যে কোনো ব্যক্তির পরামর্শে প্রভাবিত না হয়ে পেশাদার, মার্চেন্ট ব্যাংকার বা প্রতিষ্ঠিত ব্রোকার তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তথ্যপত্র যাচাই করে ম্যানেজমেন্টের পাস্ট হিস্ট্রি দেখে আপনারা বিনিয়োগ করুন। আপনারা লাভবান হবেন। আপনারা লাভবান হলে দেশের অর্থনীতি লাভবান হবে, দেশ সমৃদ্ধ হবে। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।